অম্ল আর ক্ষারকের আপেক্ষিক তীব্রতা আমরা আজকে আলোচনা। অম্ল ক্ষারকের আপেক্ষিক তীব্রতা। আপেক্ষিক শব্দের অর্থ কি? একটার তুলনায় আরেকটা কত বেশি তীব্র, এই বিষয়টা আমরা আলোচনা করব। তো শুরুতে আমরা আসতেছি অম্লের আপেক্ষিক তীব্রতা নিয়ে আলোচনা করব, অর্থাৎ অ্যাসিড গুলোর মধ্যে কোনটা বেশি তীব্র কোনটা কম তীব্র এই আলোচনাটা আসবে। তো অ্যাসিড গুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, তীব্র অ্যাসিড কিছু আছে আর মৃদু অ্যাসিড কিছু আছে। তীব্র অ্যাসিড কোনগুলোকে বলবো? যেগুলো দ্রবণের মধ্যে সম্পূর্ণরূপে আয়নিত থাকে। তাহলে তীব্র অ্যাসিড হচ্ছে যারা দ্রবণে সম্পূর্ণ আয়নিত থাকে। তাদেরকে আমরা তীব্র অ্যাসিড বলি। আর মৃদু অ্যাসিড হচ্ছে আংশিক আয়নিত থাকে। আংশিক আয়নিত থাকে, তাহলে ওইগুলোকে বলা হচ্ছে মৃদু অ্যাসিড। তো তীব্র অ্যাসিড গুলোকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, এগুলোকে বলা হচ্ছে অক্সি অ্যাসিড আর এগুলো হাইড্রা অ্যাসিড। হাইড্রা অ্যাসিড আছে যেগুলোর মধ্যে অক্সিজেন নাই সেগুলো হাইড্রা অ্যাসিড, আর যার মধ্যে অক্সিজেন আছে তাদেরকে অক্সি অ্যাসিড বলে। অক্সিজেন আছে কিন্তু হাইড্রোজেনও আছে এর মধ্যে, কিন্তু এর মধ্যে হাইড্রোজেন আছে কিন্তু অক্সিজেন নাই, এটা মাথায় রাখতে হবে। তাহলে অক্সি অ্যাসিড আর হাইড্রা অ্যাসিড আমরা পেয়ে গেলাম। তো শুরুতে আমরা আসলাম যে অক্সি অ্যাসিডের তীব্রতা। এই অক্সি অ্যাসিড গুলো তীব্র অ্যাসিডের মধ্যে ধরছিলাম না মৃদু অ্যাসিডের মধ্যে ধরছিলাম? এগুলো ধরা হয়েছিল তীব্র অ্যাসিডের মধ্যে। তো এদের তীব্রতা নির্ণয় করার জন্য কয়েকটা আমরা পয়েন্টের আলোচনা। প্রতিটা অ্যাসিডের জন্য বিয়োজন ধ্রুবক অর্থাৎ কে, অর্থাৎ অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, এইটা দ্বারা এক নাম্বার কাজটা হচ্ছে বিয়োজন ধ্রুবক দ্বারা। তো বিয়োজন ধ্রুবকের মান, তীব্র অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান মানে 100% বিয়োজিত হয়, তাহলে বিয়োজন ধ্রুবকের মান সবচেয়ে বেশি থাকে। এবং এই বিয়োজন ধ্রুবকের মান যেহেতু এটা পরীক্ষালব্ধ মান, যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা করে বিয়োজন ধ্রুবকের মান বের করতে হবে। আর বিকল্প হচ্ছে প্রতিটা বিয়োজন ধ্রুবকের মান বের করা আছে 25 ডিগ্রি তাপমাত্রায়, মনে করো কক্ষ তাপমাত্রায় অক্সি অ্যাসিড গুলোর বিয়োজন ধ্রুবকের মান কার কত, এগুলো নির্ণয় করে রাখছে বিজ্ঞানীরা, যারা গবেষণা করছে তারা বের করে করে রাখছে, এগুলো রেফারেন্স বইয়ের মধ্যে রয়েছে। এখন সেই তোমার যদি পরীক্ষার সময় আসে দুইটা অ্যাসিডের মধ্যে তীব্রতা, তাহলে তুমি সেই মানটা পাবা কোথায়? বই পাবা কোথায়? বই পালা না, তাহলে তোমাকে মুখস্থ রাখতে হবে। এগুলো কয়টা মুখস্থ রাখবে? সম্ভব না। বিকল্প হচ্ছে যে তোমাকে পরীক্ষা প্র্যাকটিক্যাল করে বের করতে হবে, এটাও সম্ভব না। সুতরাং এইটা দিয়ে আমাদের আসলে বিয়োজন দুইটা অ্যাসিড বা একাধিক অ্যাসিডের মধ্যে তীব্রতার ক্রম ব্যাখ্যা করা যাবে না। তো এই বিয়োজন ধ্রুবকের মান, কে এর মান যত বেশি হবে হবে তীব্রতা তত বাড়বে, তীব্রতা তত বেশি হবে। তো এই জিনিসটা তোমরা একটা কাজ করতে পারবা, এই যে বিয়োজন ধ্রুবকের মান বেশি আর কম, এটা যদি দেয়া থাকে মানটা, প্রশ্নের মধ্যে মান দেয়া আছে দুইটা অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান, তাহলে ওইটা দেখেই তুমি বলতে পারবা যে এর বিয়োজন ধ্রুবকের মান বেশি সুতরাং এটা বেশি তীব্র, আর একটার কম সেটা কম তীব্র, তাহলে এটা দেখে আমরা বলতে পারবো। সুতরাং এইটা কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট না, কোনোটার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নয়, কারণ এই মানটা থাকলে তবেই তোমার কাছে গুরুত্ব থাকবে, না থাকলে এটার কোনো গুরুত্ব নাই। 2 নম্বরটা আমাদের গুরুত্বপূর্ণ, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান। জারণ মান দ্বারা, তো কেন্দ্রীয় পরমাণু, প্রতিটা অ্যাসিডের একটা করে কেন্দ্রীয় পরমাণু থাকবে, যেমন নাইট্রিক অ্যাসিডের নাইট্রোজেন, সালফিউরিক অ্যাসিডের সালফার, এরকম কেন্দ্রীয় পরমাণু থাকবে। কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি হবে ওই অ্যাসিডটার তীব্রতা তত বাড়বে। এখন এই পয়েন্ট দিয়ে আমরা কয়েকটা অ্যাসিডের ধারণা দেই, যেমন H2SO4 আর হচ্ছে ধরো HNO3, এই দুইটা অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু, এই যে এটা সালফার আর এটা নাইট্রোজেন, তাহলে এর কেন্দ্রীয় পরমাণু, এই অ্যাসিডটার কেন্দ্রীয় পরমাণু সালফারের জারণ মান কত হবে বলতো? আর এই অ্যাসিডটার তাহলে এটা +6 সালফারেরটা, এই অ্যাসিডটার কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন, এর জারণ মান হবে +5। তো এখন তোমরা বলো তাহলে কোন অ্যাসিডটা তীব্র? তাহলে তীব্রতার ক্রমটা হবে আমরা এখানে বলতে পারি H2SO4 বেশি তীব্র আর হচ্ছে নাইট্রিক অ্যাসিড কম। তাহলে এই যে দুইটা অ্যাসিডের মধ্যে আমরা তীব্রতার ক্রম বের করে ফেললাম।
কিন্তু যদি এমনও হয় যে দুইটা অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান একই, তখন তো এটা কাজে লাগবে না। তাহলে 3 নম্বর আমরা পয়েন্টে আসি। 3 নম্বর পয়েন্টটাতে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর আকার দ্বারা আমরা তীব্রতা নির্ণয় করতে পারি। অক্সি অ্যাসিড গুলোর কেন্দ্রীয় পরমাণুর আকার যত বড় ক্ষুদ্র হবে, যত ক্ষুদ্র বা ছোট হবে, ছোট আকার হলে চার্জ বেশি, ঘনত্ব বেশি হবে, চার্জের ঘনত্ব ততই বাড়বে, ফলে প্রোটন ত্যাগের প্রবণতা বেশি হবে, তাই তীব্রতাও বাড়বে আর কি। যেমন হচ্ছে HNO3 ও H3PO4, এদের মধ্যে কোনটি অধিক তীব্র? এদের মধ্যে কোনটি অধিক তীব্র? এই হলো আমাদের প্রশ্ন। তাহলে এই দুইটা কিন্তু অক্সি অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড আর ফসফরিক অ্যাসিড দুইটাই কিন্তু অক্সি অ্যাসিড। এদের তীব্রতা আমরা কেন্দ্রীয় পরমাণুর প্রথমত আসবো, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান দ্বারা নির্ধারণ করা যায়। এগুলো ভাষা লিখতে হবে। তাহলে অ্যাসিড দুটি হচ্ছে অক্সি অ্যাসিড, এদের তীব্রতা কেন্দ্রীয় পরমাণুর জারণ মানের উপর নির্ভর করে। কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি হবে এদের তীব্রতা তত বাড়বে। তাহলে আমরা আসি HNO3 এর কেন্দ্রীয় পরমাণু। পরমাণু নাইট্রোজেনের জারণ মান +5। আচ্ছা, ফসফরিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু ফসফরাসের জারণ মান কত? +5। দেখো দুটারই জারণ মান এখন সমান হলো, তাহলে এই পয়েন্টটা দিয়ে আমাদের কাজ হচ্ছে না। হ্যাঁ, তবে তবে নাইট্রোজেন অপেক্ষা ফসফরাস অপেক্ষা নাইট্রোজেন পরমাণুর আকার ক্ষুদ্র হয়। আকার ক্ষুদ্র হয়, চার্জের ঘনত্ব বেশি, চার্জ ঘনত্ব বেশি, তাই নাইট্রিক অ্যাসিডের তীব্রতা বেশি। তো 4 নম্বর পয়েন্টে আমরা পাচ্ছি যে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর পার্থক্য দ্বারাও আমরা অক্সি অ্যাসিডের তীব্রতা ব্যাখ্যা করতে পারি। তো পার্থক্য যত বেশি হবে তীব্রতা তত বাড়বে। এটা সবচেয়ে একটা দুর্বল পয়েন্ট, যখন একেবারে নিতান্তই পারবা না তখন এই পয়েন্টটার সাহায্য নিতে হবে। এর উদাহরণ আমি একবারে আসবো, যেমন হচ্ছে HClO4, HBrO4, HiO4, এই যে একটা লাইন দিলাম অ্যাসিডের, এদের তীব্রতা ব্যাখ্যা করো। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে যে এইখানে 3টে অ্যাসিড দেয়া আছে, এদের তীব্রতা আমরা খুঁজতে গেলে আমাদের শুরুতে যে কাজটা করতে হবে সেটা হলো যে এগুলো অক্সি অ্যাসিড না হাইড্রো অ্যাসিড। তাহলে প্রথমে আমরা দেখবো এগুলো অক্সি অ্যাসিড। এরা কি অ্যাসিড? অক্সি অ্যাসিড। 1 নম্বর কাজ, এগুলো কোন অ্যাসিড? এগুলো অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিডের তীব্রতা কিসের উপর নির্ভর করে? কেন্দ্রীয় পরমাণুর জারণ মানের উপর নির্ভর করে। তাহলে এদের তীব্রতা কিসের উপর? এদের তীব্রতা কেন্দ্রীয় পরমাণুর জামা এর উপর নির্ভর করে। শর্টকাট লিখলাম, এর উপর নির্ভর করে। তোমরা আবার এই যে জামা লিখতে যাও না, এটা কিন্তু জামাতে জারণ মান, কেন্দ্রীয় পরমাণুর জারণ মানের উপর নির্ভর করে। জারণ মান বেশি হলে তীব্রতা বেশি হয়। তাহলে কি আছে? জামা বাড়লে তীব্রতা বাড়ে, এই হলো এটার একটা পয়েন্ট। এখন আমরা জারণ মান দেখি। তাহলে HClO4, HClO4 এর কেন্দ্রীয় পরমাণু Cl এর জারণ মান +7 সম্ভবত। HBrO4 এর কেন্দ্রীয় পরমাণুর ব্রোমিন এর জারণ মান
+7 একই। HiO4 এর কেন্দ্রীয় পরমাণু আয়োডিনের জারণ মান +7। তাহলে সবকটারে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান +7 যদি হয়, তাহলে এর তীব্রতা কি জারণ মান দিয়ে ব্যাখ্যা করা যাবে? তাহলে এর তীব্রতা কিন্তু জারণ মান দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। তাহলে পরের যে পয়েন্টটা, আমরা সেই পয়েন্টটাতে আসব। তাহলে পরের পয়েন্টটা হলো যে কেন্দ্রীয় পরমাণুর আকার জারণ মান একই হওয়ায় এদের কেন্দ্রীয় পরমাণুর আকার দ্বারা তীব্রতা ব্যাখ্যা করা যায়। তো এবার আমরা কেন্দ্রীয় পরমাণুর আকার যদি দেখি, হ্যাঁ, তাহলে আকারের ক্রম যদি আমি বলি, তাহলে ক্লোরিনের চেয়ে ব্রোমিনের আকার বড়, ব্রোমিনের চেয়ে আয়োডিনের আকার আরো বড়। এই দেখো, আকার যত ক্ষুদ্র হবে চার্জের ঘনত্ব তত বৃদ্ধি পাবে, ফলে তীব্রতা বেশি হয়। আকার যত ক্ষুদ্র হবে, ওই আগের ডায়লগ গুলাই, ক্ষুদ্র হবে চার্জের ঘনত্ব তত বাড়বে, চার্জ ঘনত্ব ততই বাড়বে, ফলে তীব্রতা বৃদ্ধি পায়। তো আমরা এবার তাহলে কি বলতে পারি, HClO4 এটার আকার সবচেয়ে ছোট, এইটার তীব্রতা সবচেয়ে বেশি হবে। তারপর HBrO4, তারপর হচ্ছে HiO4। তাহলে এই হলো আমাদের অ্যাসিড তিনটার মধ্যে তীব্রতার ক্রম। তাহলে এইভাবে আমরা অক্সি অ্যাসিড গুলোর তীব্রতা আমরা ব্যাখ্যা করতে পারবো, যে কার তীব্রতা বেশি কার তীব্রতা কম। তো এগুলো যেহেতু অক্সি অ্যাসিড, এদের তীব্রতা জারণ মানের উপর নির্ভর করে। আমি শর্টকাট ব্যাখ্যা করতেছি, এর জারণ মানের উপর নির্ভর করে। তাহলে এটা +5, এটাও +5 জারণ মান। তো জারণ মান দিয়ে এটা কাজ হলো না। তো তোমার মনে করো কেন্দ্রীয় পরমাণুর আকার তুমি বুঝতেছো না, যে কার আকার ছোট কার আকার বড়। তো নাইট্রোজেন আর ফসফরাস একই গ্রুপে, উপরে নিচে আছে, তাহলে অবশ্যই ফসফরাস বড়। তো এটা জানা থাকলে ভালো, আর যদি জানা না থাকে তখন আরেকটা পয়েন্ট, হাইড্রোজেন আর অক্সিজেনের পার্থক্য। হ্যাঁ, এইচ ও অক্সিজেনের পার্থক্য দেখো, এই জায়গায় পার্থক্য কত হচ্ছে, এই যে অক্সিজেন 3টে, হাইড্রোজেন 1টা, পার্থক্য কত 2। এইখানে 4টা আর 3টা, পার্থক্য কত 1, তাই না? তাহলে বলা হয়েছে যে পার্থক্য বেশি হলে তীব্রতা বেশি হয়, পার্থক্য বেশি হলে তীব্রতা বাড়ে। তাহলে আমরা এই যে এইটা দিয়েও আমরা ব্যাখ্যা করতে পারি, তবে এটা খুবই দুর্বল। যখন তুমি আকার দিয়ে ব্যাখ্যা করবে, এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। আবার দেখো, HClO4 আর HBrO4, এই দুইটাতে কিন্তু তুমি কেন্দ্রীয় পরমাণুর জারণ মান এটারও 7, এটারও 7। তাহলে এইটার হাইড্রোজেন অক্সিজেন পার্থক্য, হ্যাঁ, যদি পার্থক্য খুঁজতে যাও তাহলে দেখবে এখানেও 3 পার্থক্য, এখানে 3। তাহলে এইটা পার্থক্য দিয়ে ব্যাখ্যা করা যাবে না, হ্যাঁ, এর কেন্দ্রীয় পরমাণু আকার দিয়ে ব্যাখ্যা করতে হবে। এটা তোমরা মেলানোর চেষ্টা করবা। হ্যাঁ, আমি HNO3 মানে অ্যাসিড অনেকগুলো দিচ্ছি, এদের ক্রম তোমরা নিজেরাই বের করবা। তাহলে H2SO3, H3PO4, H2SO4, HClO4, HClO3, HBrO3, HiO3। এই যে এদের তীব্রতার ক্রম, হ্যাঁ, তীব্রতার ক্রম লিখো। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক, হ্যাঁ, নিজেরাই চেষ্টা করবা। হাইড্রোসিডের তীব্রতা আমরা কিভাবে নির্ণয় করব? যে অ্যাসিড গুলোর মধ্যে অক্সিজেন থাকে না তাদেরকে হাইড্রোসিড বলে। তো এগুলোও কিন্তু তীব্র অ্যাসিড, দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত থাকে। এই ধরনের অ্যাসিড গুলোর তীব্রতা আমরা 1 নম্বর পয়েন্ট হচ্ছে কে এর মান দ্বারা। তো কে এর মান জানা থাকলে আমরা এটা বের করতে পারবো, আর জানা না থাকলে বের করতে পারবো না। ওই আগের মতোই ব্যাখ্যা, যে কে এর মান যত বেশি হবে অ্যাসিডটার তীব্রতা তত বেশি হবে। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে হাইড্রোসিডের তীব্রতার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় পয়েন্টটা হচ্ছে অ্যানায়নের আকার দ্বারা এদের তীব্রতা খুব সহজে ব্যাখ্যা করা যায়। অ্যানায়নের আকার
অ্যানায়নের আকার যত বড় হবে তীব্রতা তত বেশি হবে। তো অ্যানায়নটির আকার বড় যদি হয় তাহলে বন্ধন বিয়োজন মানে বন্ধনটা দূরে দূরে থাকবে, আকার যত বড় হবে বন্ধন তত দূরে থাকবে, ফলে বন্ধন দূরত্ব বেশি হবে। আর এই কারণে বন্ধনটাকে ভাঙতে কম শক্তি লাগবে, বিয়োজন শক্তির মান কম হবে, তাই সহজে আয়নিত হবে। কম শক্তিতে যদি ভেঙে যায় তাহলে সহজে আয়নিত হবে, আর আয়নিত যদি সহজে হয় তাহলে তীব্রতাও বাড়বে। যে জিনিসটা সহজে আয়নিত হয় তার তীব্রতাও তত বেশি হয়। তো যেমনটা আমরা যদি মনে করি এখানে HCl, HF, HBr আর HI, এগুলো কিন্তু হাইড্রোক্সাইড, চারটাই হাইড্রোক্সাইড। এই চারটে অ্যাসিডের জন্য যদি আমরা এদের তীব্রতার ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টা খুঁজতে হবে সেটা হলো যে এদের অ্যানায়ন গুলো, অর্থাৎ এখানকার যে অ্যানায়নটা পাবো সেই অ্যানায়নটার আকার দ্বারা এর তীব্রতা ব্যাখ্যা করা যায়। অ্যানায়নের আকার যত বড় হবে এর তীব্রতাও তত বেশি হবে। তাহলে বড় যদি হয় অ্যানায়নটার আকার, তাহলে এদের মধ্যকার দূরত্ব বেশি হয়, পরমাণু দুইটার মধ্যবর্তী দূরত্ব বেশি হয়। তো মধ্যবর্তী দূরত্ব যত বেশি হবে, হ্যাঁ, এদের এই বন্ধনটা তত দুর্বল হবে আর এই বন্ধনটা সহজে ভাঙবে। তাহলে যে অ্যাসিডটার অ্যানায়নের আকার বড় তার বন্ধনটাও দূরত্ব বেশি হবে, বন্ধনের দূরত্ব বেশি হবে, ফলে ওই বন্ধনটা সহজে ভাঙবে এবং ওই অ্যাসিডটার তীব্রতা বেশি হবে। তাহলে তীব্রতার ক্রমটা কি হবে? অ্যানায়নের আকার, হ্যাঁ, আমরা ওই অ্যাসিডের অ্যানায়নের আকারগুলো পাচ্ছি। এই যে ক্লোরাইড, না প্রথমে হবে ফ্লোরাইড, ফ্লোরাইডের চেয়ে বড় হচ্ছে ক্লোরাইড, ক্লোরাইডের চেয়ে ব্রোমাইড, তারপর হচ্ছে আয়োডাইড। তাহলে অ্যাসিড গুলোর যেহেতু অ্যানায়নের আকার বড়, তাহলে তীব্রতার ক্রমটা কি হবে? তীব্রতার ক্রমটা হবে HF এর চেয়ে বেশি তীব্র হবে HCl, এর চেয়ে HBr আরো বেশি তীব্র, আর HI সবচেয়ে বেশি তীব্র অ্যাসিড। তাহলে হাইড্রোক্সাইড গুলোর মধ্যে HI সবচেয়ে বেশি তীব্র অ্যাসিড এই চারটে অ্যাসিডের মধ্যে। মৃদু অ্যাসিডের তীব্রতা, এটার শুধুমাত্র মৃদু অ্যাসিড কোনগুলো? যে অ্যাসিড গুলো আংশিক আয়নিত হয়। তাহলে মৃদু অ্যাসিড বলতে আমরা কি বুঝি? যে অ্যাসিড গুলো আংশিক আয়নিত হয়, আয়নিত হয়, তাহলে এই অ্যাসিড গুলোকে মৃদু অ্যাসিড বলা হয়। তাহলে কম আয়নিত হয় কোন অ্যাসিড গুলো? জৈব অ্যাসিড গুলো, হ্যাঁ, জৈব অ্যাসিড গুলো কম আয়নিত হয়। তারপরে অজৈব অ্যাসিডও আছে, যেমন এইটা হচ্ছে একটা HCN, এই অ্যাসিড গুলো কিন্তু মৃদু অ্যাসিডের আওতাভুক্ত। তো এখন মৃদু অ্যাসিডের আওতাভুক্ত যেগুলো সেগুলো কিন্তু আংশিক আয়নিত হয়। এবার আমরা এদের তীব্রতা বের করার কোনো পদ্ধতি নাই, শুধুমাত্র একটাই পদ্ধতি এদের তীব্রতা নির্ণয় করা যায়, একমাত্র তীব্রতা নির্ণয় করা যায় শুধুমাত্র শুধুমাত্র কি দ্বারা? বিয়োজন ধ্রুবক কে দ্বারা। তো এটা পরীক্ষালব্ধ মান, কে এর মানটা হচ্ছে পরীক্ষালব্ধ মান, যার কে বেশি হলে তীব্রতা বেশি হয়, বেশি হয়। দেখো না তোমাদের কিছু গাণিতিক সমস্যা করতে গিয়ে ব্র্যাকেটে দেয়া আছে যে কে দেয়া আছে, হয়তো অ্যাসিটিক অ্যাসিডের কে CH3COOH দেয়া আছে 1.8 × 10⁻⁵ অ্যাসিটিক অ্যাসিডের কে। আবার হয়তো এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেডে, 25 সেন্টিগ্রেডে কে দেয়া আছে মনে করো মিথানোয়িক অ্যাসিডের কে, এটার 1.8 × 10⁻⁴। তাহলে এখন বলো তো কোন অ্যাসিডটা বেশি তীব্র? এইটার মান বেশি, তাহলে অতএব তীব্র অ্যাসিড হচ্ছে এই যে CH3, অর্থাৎ মিথানোয়িক অ্যাসিডের তীব্রতা বেশি, কারণ হচ্ছে কে এর মান বা বিয়োজন ধ্রুবকের মান মিথানোয়িক অ্যাসিডের বেশি। ক্ষারকের তীব্রতা যদি আমরা নির্ণয় করতে যাই বা আপেক্ষিক তীব্রতা নির্ণয় করতে চাই, তাহলে ক্ষারকগুলো প্রথমত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, তীব্র ক্ষারক আর একটা হচ্ছে মৃদু ক্ষারক। তীব্র ক্ষারক কোনগুলো? যেগুলো দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় সেগুলো তীব্র ক্ষারক, মৃদু ক্ষারক যেগুলো আংশিক আয়নিত হয় সেগুলো মৃদু ক্ষারক। তো মৃদু ক্ষারকের তীব্রতা কেবি দ্বারা নির্ণয় করা যায়, কেবি দ্বারা নির্ণয় করা যায়, অর্থাৎ ক্ষারের বিয়োজন ধ্রুবককে কেবি বলে, কেবি। তাহলে যে যে ক্ষারকটার
কেবি এর মান বেশি সেটার তীব্রতাও বেশি। কেবি বেশি হলে তীব্রতা বেশি। এখানে আর কোনো ওয়ে নাই, কেবি বেশি হলে তীব্রতা বাড়ে। অপরদিকে তীব্র ক্ষারকগুলোর তীব্রতা এইটা নির্ভর করতেছে কেবি দ্বারা। তো কেবি থাকলে ভালো কথা, এটা একটা। 2 নম্বর হচ্ছে ক্যাটায়নের আকার, ক্যাটায়নের আকার দ্বারা, হ্যাঁ, আকার দ্বারা। তো ক্যাটায়নের আকার বৃদ্ধি পেলে, হ্যাঁ, ক্যাটায়নের আকার বাড়লে তীব্রতা বাড়ে। কারণ হচ্ছে ক্যাটায়নের আকার যত বেশি হবে, বড় হবে, সেটা সহজে বিয়োজিত হবে। কারণ ক্যাটায়নগুলো তো ধাতব পরমাণু থেকে পাওয়া যায়। তাহলে ধাতব পরমাণুটার আকার যদি বড় হয়, তাহলে সেটা সহজে ইলেকট্রন ত্যাগ করবে বাইরের কক্ষপথে, ফলে সেটা সহজে আয়নিত হতে পারবে, তাই তীব্রতা বাড়বে। তো এইটার সূত্র ধরে আমরা যদি বলি, সোডিয়াম হাইড্রোক্সাইড ও পটাশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কোনটা তীব্র? অধিক তীব্র। তাহলে এখানে দেখো, সোডিয়াম এইটার চেয়ে এইটার আকার বড়, পটাশিয়াম বড় হওয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড অপেক্ষা পটাশিয়াম হাইড্রোক্সাইড অধিক তীব্র। তাহলে এগুলো তোমরা বের করতে পারবা। আবার যদি আমি বলি যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটার মধ্যে কে বেশি তীব্র হবে? তাহলে দেখো, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটার মধ্যে তীব্রতা কিন্তু ম্যাগনেসিয়ামের বেশি হবে। কারণ একই পর্যায়ে এক পাশে ম্যাগনেসিয়াম, এক পাশে অ্যালুমিনিয়াম আছে। এই পাশ থেকে যদি আমরা এই পাশে যাই, তাহলে কিন্তু এই আকার ছোট হয়। আবার এটা 2টা প্লাস, এটা 3টা প্লাস, তাহলে ক্যাটায়ন বাড়লে আকার ক্ষুদ্র হয়। তাহলে এইটার আকার, হ্যাঁ, আমরা যদি বলি আকার কিন্তু Mg2+ এর আকার বড় অ্যালুমিনিয়ামের চেয়ে। তাহলে তীব্র কোনটা বেশি হবে? এইটা বেশি তীব্র হবে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বেশি তীব্র, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কম তীব্র হবে। তাহলে এইভাবে আমরা ক্ষারকগুলোর তীব্রতা নির্ণয় করতে পারি।